হয়ে গেছি। সারাদিন আমরা বসে কাজ করছি, কোনো এক্সারসাইজ নেই, আমাদের পশ্চার নেই। একটু আগে আমরা ব্রিদিং এক্সারসাইজ কত ধরনের জিনিস জানলাম, কিন্তু আমরা গিয়ে কিন্তু এই পর্যায়ে চলে যাচ্ছি। তারপরে আমাদের এগুলোর থেকে আমরা ওয়েস্টার্ন সোসাইটিকে ফলো করছি, আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি। সো এই ওয়েস্টার্নাইজড হতে হতে সমস্ত ইনফ্লামেশনগুলো বডিতে চলে আসছে। এই যে একটু আগে কিছু জাঙ্ক ফুডের নাম বললাম, এই ফুডগুলো খেতে খেতে কিন্তু আমাদের এই সমস্যাগুলো, এই যে ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, ইমিউনিটি কম, স্ট্রেস, টেনশন, এগুলো চলে আসছে। এবার কি মনে হচ্ছে যে আমি আবার ফিরে চলে যাই, সেই আর্লি ম্যান হয়ে যাই। মানে এত বেশি আমরা মডার্ন হয়ে গেছি যে মডার্ন হতে হতে আমাদের পরিণতি কিন্তু দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এবং আমরা আজকের সেশনগুলো থেকে কি শিখছি, যে নিজেকেই আমরা নিজেরা ঠিক রাখতে পারবো। অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেব, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে আমাদের ম্যাডামদের সাইকোলজিস্টের পরামর্শ নেব, সবগুলোই দরকার। কিন্তু আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে না ঠিক করি, তাহলে কিন্তু গিয়ে আমাদের যে ইভলিউশনটা, আমরা কিন্তু রং ওয়েতে চলে যাচ্ছি। আমাদের ইভলিউশনটা রং ইভলিউশন। এখানে আমরা দেখে নিচ্ছি যে এশিয়ান ফেনোটাইপ, যে এশিয়ান পপুলেশনের মধ্যে দেখা যাচ্ছে যে জিনগতভাবে ডায়াবেটিসের প্রবণতা অবশ্যই বেশি। ইনসুলিনের প্রবণতা কেন বেশি? বিকজ অফ দ্য সেন্ট্রাল ওবেসিটি। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের টামিটা বেড়ে যাচ্ছে, আমাদের সেন্ট্রাল ওবেসিটিটা বেড়ে যাচ্ছে। এই সেন্ট্রাল ওবেসিটি বা ফ্যাট জমছে পেটে, এর কারণে কিন্তু বহু রকম রোগ হচ্ছে। এবং আমরা একটা কি করি, যতক্ষণ আমাদের বডি সিগন্যাল না দিচ্ছে আমরা কোনো ধরনের ব্লাড টেস্ট করাই না। আমার ফ্যাটি লিভার হয়ে বসে আছে, ফ্যাটি লিভার যখন অনেকটা অ্যাডভান্স হবে তখন গিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে। আমরা এলএফটি করাই না, আমরা লিপিড প্রোফাইল করাই না, আমরা সুগার করিয়ে দেখি না। সব থেকে ভ্রান্ত ধারণা এই যে সুগার, সবাই ভাবে যে আমাদের এটা বয়সকালের রোগ, বৃদ্ধ বয়সের রোগ। এখন বলছে আমেরিকান গাইডলাইন, ওয়ান্স ইউ আর 25 অ্যাটলিস্ট এই সব ধরনের টেস্টগুলো করতে হয়। তখন কি হচ্ছে, বিভিন্ন কারণে এটা হতে পারে, সেই কারণে তখন কিন্তু ব্যাড ব্যাকটেরিয়াগুলো ধীরে ধীরে বেশি প্রবেশ করছে বডিতে, ব্লাড স্ট্রিমে, এবং সেইখানে গিয়ে কিন্তু সমস্যা হচ্ছে। লিকি গাট কিন্তু আপনি হিল করতে পারবেন। ওখানে একটা আমাদের টেস্টের কথা বলা হচ্ছে, ওটা একটা প্রোটিন জনিউলিন। এই টেস্টটার মাধ্যমে, স্টুল টেস্টার মাধ্যমে আপনার লিকি গাট আছে কিনা, গাট কোনো প্রবলেম আছে কিনা এটা জানতে পারবেন। আর একটা জিনিস বলে রাখি, লাঞ্চের পরেও আমাদের কিছু ইম্পর্টেন্ট সেশন আছে এবং লাস্টে কিন্তু আমাদের একটা কুইজ আছে, ওই জন্য চলে গেলে হবে না। এবং সেই গিফটগুলো কিন্তু ভালো গিফট আছে। সো আমাদের কুইজটাতে কিন্তু থাকতে হবে। ওই জন্য আমি সেশনে যা যা বলছি আমরা কিন্তু কুইজে আমরা সেইগুলো জিজ্ঞেস করব। সো ইউ হ্যাভ কার্বোহাইড্রেট, বাট সেটা যদি কমপ্লেক্স কার্বোহাইড্রেট হয়, দ্যাট ইজ গুড ফর আওয়ার হেলথ। কিছু উদাহরণ যদি দেওয়া হয়, যেমন ব্রাউন রাইস, তারপরে আটা, রাগি, বাজরা এবং বিভিন্ন ধরনের মিলেটস। রাগি বাজরাগুলো মিলেটসের মধ্যে পড়ছে। তাছাড়া বুঝতে পেরেছি, থ্যাংক ইউ, আনসারটা কারেক্ট। সো অ্যাকচুয়ালি কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো খেতে হবে, এবং আমরা যদি প্রয়োজনের থেকে অধিক চিনি, এই চিনি কিন্তু আমাদের কালপ্রিট হয়ে যাচ্ছে। অধিক পরিমাণে যদি সিম্পল কার্বোহাইড্রেট খেয়ে নিচ্ছি, সেটা কিন্তু বডি ওয়েটকে বাড়িয়ে দিয়ে কমে গেছে। মানে এটা ওনার ধারণা, এবং এটা সত্যি হতে পারে। কেননা এইখানে যদি আমাদের গাট ভালো থাকে, ওর ফুড হ্যাবিট প্রচুর চেঞ্জ হয়েছে। আমি ওর ডায়েটারি মডিফিকেশন প্রচুর করেছিলাম। এবং একটা জিনিস, পেশেন্ট কমপ্লায়েন্স ঠিকঠাক হতে হবে। আমার বলার কথা আমি বলবো, আপনি কতটা মেনটেন করতে পারছেন তার উপরে আপনি রেজাল্ট পাবেন। এবং তাছাড়া অনেক ডায়াবেটিক্স পেশেন্টেরও কিন্তু কনস্টিপেশন কম করার পরে ডায়াবেটিস কন্ট্রোল হয়। তো এইটার জন্য আমাদের ইনসলিবল, সলিবল দুটো ধরনের ফাইবারকে কিন্তু আমাদের খেতে হবে, শাক সবজি, ফল, এই জিনিস। রিমি ব্যানার্জি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই সল্টলেক মাইন্ডসেট সংস্থাকে, তার সাথে বিশেষ ধন্যবাদ জানাই আমার স্যার ডায়েটিশিয়ান সৌমেন্দু স্যারকে এই বিশেষ আলোচনায় আমাকে যুক্ত করার জন্য। আজকে খুব ছোট বাট ইম্পর্ট্যান্ট একটা পোর্শন নিয়ে আমি ডিসকাস করব, মেইনলি প্যাকেজ ফুড আর তার মধ্যে যে প্রিজারভেটিভ বা অ্যাডিটিভসগুলো ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিতে, সেগুলো আমাদের হেলথের উপর কতটা ইম্প্যাক্ট ফেলছে। খুব সহজ ভাষায়, খুব ক্রিস্পভাবে চেষ্টা করব আপনাদের বোঝানোর। প্রথমেই দেখে নিচ্ছি কী ধরনের অ্যাডিটিভস দেয়া থাকে। তো ফার্স্টেই আছে প্রিজারভেটিভস মানে মেনলি কোনো খাবারকে আমরা কিভাবে সংরক্ষণ করব। আমরা বাড়িতে যে খাবারটা তৈরি করি, সকালের খাবারটা বিকেলে নষ্ট হয়ে যাচ্ছে,
কিন্তু প্যাকেজ যে ফুডগুলো 3 মাস 4 মাস 1 বছর কি করে সেগুলো ওভাবে স্টোর করা যায়, সেইগুলো স্টোর করার জন্য যে জিনিস বা যে উপাদানগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলতে পারি প্রিজার্ভ হচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট নামটা শুনে মনে হচ্ছে ভীষণ হেলদি কিছু জিনিস, কিন্তু এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে খাবারের মধ্যে যে ড্যামেজটা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য খাবারে অ্যান্টিঅক্সিডেন্টটা ব্যবহার করা হচ্ছে। হাই ইন্টেন্সিটি লো ক্যালোরি সুইটনার্স, এইটার সম্পর্কে আমরা সবাই জানি, স্পেশালি আমাদের বাড়িতে যারা সুগার বা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি। প্রোটিনস খেতে হবে, প্রোটিনসের চারটা আমরা দেখে নিই একবার। গুড কোয়ালিটি অফ প্রোটিনস, ভিটামিনস অ্যান্ড গুড ফ্যাটসটাকে আমাদের খেতে হবে। সো গুড ফ্যাট, ফ্যাট কিন্তু খারাপ না, ফ্যাট মানেই যে খারাপ সেটা কিন্তু একদম না। সো ফ্যাট ওমেগা 3 পাওয়া যাচ্ছে। তো চিয়া সিড কিন্তু শুধু ওয়েট লস না, এটা আবার মিক্স। চিয়া সিড কিন্তু আমাদের গুড সোর্স অফ ওমেগা সিড, যে কোনো সিরিয়াল স্মুদির মধ্যে আপনারা কিন্তু চিয়া সিড রোজ খেতে পারেন। আপনাদের যাদের রিউমাটয়েড আর্থারাইটিস বা অ্যান্টি ইনফ্লেমেটরি যে প্রবলেমসগুলো আছে, ডায়াবেটিস আছে, সুগারকে ভালো কম রাখতে পারে, হার্টকে ভালো রাখতে পারে, ব্রেনকে ভালো রাখতে পারে, স্ট্রেসকে কমাতে পারে। সো সবগুলো। আর ওই পাশে যেটা দেখছি আমরা, এটা হচ্ছে ওয়ালনাট। ওয়ালনাট হচ্ছে যতগুলো নাটস আছে তার মধ্যে সব থেকে বেশি ওমেগা 3। দেখবেন শেপটা ব্রেনের মতো ওয়ালনাটের। তোমার মা নর্মাল মিলটা কমিয়ে, উনি ডায়াবেটিস পেশেন্ট, তুমি মডিফাই করো, সবজি বেশি দাও, ডাল দাও, ভাত দাও, জাস্ট তুমি নিজে দেখো, দেখো ব্লাড সুগারটা কতটা কমে গেল, পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারটা। এই পোস্ট প্র্যান্ডিয়াল ব্লাড সুগারটা যদি আপনি নিত্যদিন সবগুলো মিলের কম রাখেন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব মানে সবগুলোর যদি পিপি কম রাখেন, তাহলে আপনার ওভারঅল সুগার কম থাকবে, HbA1c কম থাকবে, কন্ট্রোলে থাকবে। নাহলে আপনি শুধু পিপি যখন মাপান দুপুরবেলার খাবার খেয়ে, আর ফাস্টিং যখন করেন কনসাসলি অল্প অল্প খেয়ে সকালে টেস্ট করান, নিজেকে নিজে ভালো করে জাস্ট কোন প্রোডাক্টগুলোতে কি আছে সেই জিনিসটা দেখে নিন। সবারই কজ কিন্তু হচ্ছে ADHD বা হাইপার অ্যাক্টিভিটি। জাস্ট দেখে নিন কি কি প্রোডাক্টগুলো থেকে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। নেক্সট হচ্ছে এটা একটা স্লাইড যার মধ্যে আমি দিয়েছি যে 2008-এ EFSA প্রমাণ করে দিয়েছে যে কিছুটা হলেও, 100% না হলেও, এখনো স্টাডি ইজ গোয়িং অন, এই যে ফুড অ্যাডিটিভসগুলো সেগুলোর সাথে কিন্তু হাইপার অ্যাক্টিভিটি একটা রিলেশন বজায় রাখে। তখন লিভার বলছে না, আমি তো এত এনজাইম এত কিছু কাজ করি, আমি তো বডির কেমিক্যাল ফ্যাক্টরি, আমি সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। তখন আমাদের হার্ট বলছে না, আমি বন্ধ হয়ে গেলে তো সব কিছুই শেষ হয়ে যাবে। তখন গাট বলছে আমি সব থেকে ইম্পর্টেন্ট, মানে আমাদের ইন্টেস্টাইন, অন্ত্র। তো ও এই ঝগড়াঝাটি হতে সবাই খুব হাসলো, আরে পেটের আবার কি কাজ, এত ভাইটাল ভাইটাল অর্গান আমরা বডিতে আছি, তুই বাবা কি করছিস। তখন ও ওর কাজ করা বন্ধ করে দিল। যেই বন্ধ করে দিল, বডির পুরো সিস্টেমটা ডিসরাপ্ট হয়ে গেল। হ্যাঁ, তখন গিয়ে বুঝতে পারলো যে গাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সেই জন্য আমরা গাটকে বলি সেকেন্ড ব্রেন। এবং একটা খুব কথায় কথায় আমরা বলে থাকি না, গাট ফিলিং। এই গাট ফিলিং বলি, ব্রেন ফিলিং বলি, গাট ফিলিং বলি। এই গাট আর ব্রেনের ভীষণ ভালো বন্ধুত্ব, এদের প্রচণ্ড ভালো বন্ধুত্ব। একজন বিগড়ে গেলে আর একজন বিগড়ে যায়, একজন খুব ভালো থাকলে আর একজন ভালো থাকে। এইখানটা আমরা একটু জেনে নিই, আমাদের বডিতে যত পার্সেন্টেজ সেল আছে তার থেকে অনেক বেশি আছে আমাদের হেলদি ব্যাকটেরিয়া বডির মধ্যে বাস করছে, এবং আমরা তাদের শুধু জায়গা দিয়েছি বাস করার জন্য আমাদের ইন্টেস্টাইনে। তার মধ্যে 90% ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে আছে। এবার আবার একটা কোশ্চেন আসবে, আপনার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে বা 2 জন আছে, পার হেড কতটা তেল খাওয়া উচিত? কি তেল খাওয়া উচিত পরে আসছি। কোনো পেশেন্টরা যদি বলে যে আমার মাসে কতটা তেল খরচা হয় সেটা বললেও হবে, আর আপনার মনে হয় কতটা তেল খাওয়া উচিত। 4 জন মেম্বার ক লিটার তেল খাবে, কি মনে হয়? হ্যাঁ, 3 কেজি 4 জনের। আর কেউ? পারমেন্ট হাফ লিটার একটা প্রাইস দেওয়া হোক, কিন্তু আমি জানি না পার মান্থ হাফ লিটারে আপনি কি করে রান্না করবেন। সো গাইডলাইন তো অনেক কিছু বলে, মাঝখানের যিনি ম্যাডাম আছেন। সো হ্যাঁ, নিজেদেরকে ঠিকঠাক রাখতে পারবো। এই ডিসবায়োসিস শব্দটার মানে হচ্ছে যখন ব্যাড ব্যাকটেরিয়া আপনাদের বডিতে বেড়ে যাচ্ছে, গুড ব্যাকটেরিয়াগুলো কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে, তখন গিয়ে সমস্যা হচ্ছে।
কি আবার একজন পেশেন্টের কাছে চলে যাব। আমাদের গুড ব্যাকটেরিয়া কোনো একটা নাম বলুন, বা কোন খাবারে আমরা গুড ব্যাকটেরিয়া পাই? ম্যাডাম ওই ফার্স্ট হাত তুলেছেন। কার্ড। কি ব্যাকটেরিয়া থাকে? ভেরি গুড, থ্যাংক ইউ, একটা হাত তালিয়ে দেন ম্যাডাম। এই যে সবগুলো এজিং এবং কথায় কথায় আপনারা ডাক্তারবাবুদের পরামর্শ না নিয়ে পিপিআই, অ্যান্টাসিডস, অ্যান্টিবায়োটিক, কিছু হলো অ্যাজিথ্রোমাইসিন শুরু করে 3 দিনের গলা ব্যথা ভালো করার চেষ্টা করলাম। এই যে আননেসেসারি ইউজ অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড এইগুলোতে আমাদের ভালো ব্যাকটেরিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যত ভালো ব্যাকটেরিয়া নষ্ট হচ্ছে তত কিন্তু স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এবং এই বিভিন্ন ধরনের যে ডিজিজগুলো দেখছি এইগুলো কিন্তু বাড়তে থাকবে। 499 থ্রিকেনার স্টেবিলাইজার, এগুলো স্পেশালি ইনস্ট্যান্ট নুডলস বা জাঙ্ক ফুড যেগুলোর মধ্যে গ্লুটেন আছে সেখানে ব্যবহার করা হয়। E500 মানে হচ্ছে এজেন্টস ফর ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স লাইক কালার বলতে পারেন কিছুটা, তার সঙ্গে ফ্লেভার, খাবারটা সরু দেখতে হবে না, মোটা না শিটি হবে, সেই ধরনের জিনিস এটা থেকে আমরা দেখতে পাই। E600 হচ্ছে ফ্লেভার এনহান্সারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 600 to 699 অবধি যে কটা নাম্বার আমরা কোনো খাবারে দেখব তার মানে জানবো তার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ওই খাবারটার ফুড ফ্লেভারটাকে এনহান্স করছে। নেক্সট আমরা এই রেজিডুল্যান্ট হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা খাবারের অ্যাসিডিটি, খাবারটা কতটা সাওয়ার হবে বা খাবারটা কতটা মিষ্টির দিকে হবে সেটা কিন্তু এটা দিয়ে আইডেন্টিফাই করা হয়। অ্যান্টি কেকিং এজেন্ট মিনস খাবারটা যদি আমরা ম্যাগি বা কোনো ধরনের নুডলস বা কোনো ধরনের গ্লুটেনিয়াস প্রোডাক্ট কিনি তার মধ্যে স্পেশালি ওই জিনিসটা আমরা পেয়ে যাই, ওটা হচ্ছে প্রোডাক্টটাকে দলা পাকাতে দেয় না। তত বেশি আমাদের রোগ বাড়ছে। এটা যদি আমরা ভেবে দেখি যে এগুলো হচ্ছে লাইফস্টাইল প্রবলেম, যে they are called this because a person's habit, behavior, practice are largely determined. তার মানে আমরা বুঝতে পারছি যে পাপ কাজ কে করছে? আমরাই করছি। আমরাই জেনে শুনে বিভিন্ন রকম ভুলগুলো করছি। আজকের সেশনের পরে আমরা যদি 10% নলেজ নিয়ে যেতে পারি যে একটু একটু করে আমাদের কারেক্ট করব। এখানে যে প্রবলেমগুলো আছে, এই লাইফস্টাইল প্রবলেমগুলো, এখানে তার মধ্যে আমরা বিজি সেডেন্টারি লাইফ, আনহেলদি ফুড হ্যাবিট, ওয়েট গেইন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এবং ইন্ডিয়াতে কিন্তু কার্ডিওভাস্কুলারের প্রবণতা অনেক গুণ, হার্ট অ্যাটাকের প্রবণতা বেড়েছে, প্রচুর সেলিব্রিটিকে আমরা হারিয়েছি বিকজ অফ দিস কার্ডিওভাস্কুলার প্রবলেম। ডায়াবেটিস কিন্তু নেক্সট আমরা ডায়াবেটিস ক্যাপিটাল হতে চলে যাচ্ছি। কিন্তু সব থেকে এই সবগুলো রোগের পেছনে আমাদের আসছে স্ট্রেস আর টেনশন, যেটাকে বলতে খুব সহজ, স্ট্রেস কমান, টেনশন কমান, টেনশন করবেন না, কিন্তু তার বিভিন্ন পদ্ধতি তো আমরা আজকে শিখলাম এবং ম্যাডামরাও বলল যে কি ভয়ানক হতে পারে যদি স্ট্রেসকে আমরা আস্তে আস্তে প্রশ্রয় দিই। জাঙ্ক ফুড মানে কি? হয় চিনি বেশি আছে, না হয় ময়দা বেশি আছে, না হলে অতিরিক্ত সোডিয়াম, এবং সোডিয়াম কিন্তু মারাত্মকভাবে আমাদের বডিতে ক্ষতি করছে বা ইনফ্লেমেশন ঘটাচ্ছে, এবং যত ইনফ্লেমেশন হবে তত কিন্তু সমস্যাগুলো আমাদের, এই প্রবলেমগুলো আমাদেরকে আরও বাড়তে থাকবে। সো ফ্যাক্টরস অ্যাফেক্টিং মেন্টাল হেলথ, আর এই 4টে যে ফ্যাক্টরস আমরা বলছি এইগুলোকে কিভাবে কন্ট্রোল করব সেইগুলো নিয়ে আমরা ছোট ছোট করে আলোচনা করব। ইনসুলিনের প্রবণতা কেন বেশি? বিকজ অফ দ্য সেন্ট্রাল ওবেসিটি। এই যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের টামিটা বেড়ে যাচ্ছে, আমাদের সেন্ট্রাল ওবেসিটিটা বেড়ে যাচ্ছে। এই সেন্ট্রাল ওবেসিটি বা ফ্যাট জমছে পেটে, এর কারণে কিন্তু বহু রকম রোগ হচ্ছে। এবং আমরা একটা কি করি, যতক্ষণ আমাদের বডি সিগন্যাল না দিচ্ছে আমরা কোনো ধরনের ব্লাড টেস্ট করাই না। আমার ফ্যাটি লিভার হয়ে বসে আছে, ফ্যাটি লিভার যখন অনেকটা অ্যাডভান্স হবে তখন গিয়ে কিন্তু আমি বুঝতে পারবো যে আমার ফ্যাটি লিভার হয়েছে। আমরা এলএফটি করাই না, আমরা লিপিড প্রোফাইল করাই না, আমরা সুগার করিয়ে দেখি না। সব থেকে ভ্রান্ত ধারণা এই যে সুগার, সবাই ভাবে যে আমাদের এটা বয়সকালের রোগ, বৃদ্ধ বয়সের রোগ। এখন বলছে আমেরিকান গাইডলাইন, ওয়ান্স ইউ আর 25 অ্যাটলিস্ট এই সব ধরনের টেস্টগুলো করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট টেস্ট, আমাদের একটা হেলদি ফুড পিরামিড ছিল যেখানে আমরা গ্রিন ভেজিটেবলস, গুড ফ্যাট, কার্বোহাইড্রেট এবং সব থেকে, একটু সামনে নিয়ে এসো, সব থেকে যেটা আমরা কম খাবো সেটা হচ্ছে হোয়াইট জিনিসগুলো, মানে সল্ট, সুগার, ময়দা, রিফাইন্ড জিনিসগুলো আমরা খাবো। তো এইটাকে কি বলা হচ্ছে, এই ডায়েটটাকে, থ্যাংক ইউ, হয়ে গেছে, এইটাকে বলা হচ্ছে নিয়ে কিন্তু
এই পর্যায়ে চলে যাচ্ছি। তারপরে আমাদের এগুলোর থেকে আমরা ওয়েস্টার্ন সোসাইটিকে ফলো করছি, আমরা ওয়েস্টার্নাইজড হয়ে যাচ্ছি। তো এই ওয়েস্টার্নাইজড হতে হতে সমস্ত ইনফ্লামেশনগুলো বডিতে চলে আসছে। এই যে একটু আগে কিছু জাঙ্ক ফুডের নাম বললাম, এই ফুডগুলো খেতে খেতে কিন্তু আমাদের এই সমস্যাগুলো, এই যে ওবেসিটি, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার, ইমিউনিটি কম, স্ট্রেস, টেনশন, এগুলো চলে আসছে। এবার কি মনে হচ্ছে যে আমি আবার ফিরে চলে যাই, সেই আর্লি ম্যান হয়ে যাই। মানে এত বেশি আমরা মডার্ন হয়ে গেছি যে মডার্ন হতে হতে আমাদের পরিণতি কিন্তু দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। এবং আমরা আজকের সেশনগুলো থেকে কি শিখছি, যে নিজেকেই আমরা নিজেরা ঠিক রাখতে পারবো। অবশ্যই ডাক্তারবাবুদের পরামর্শ নেব, আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টে আমাদের ম্যাডামদের, সাইকোলজিস্টের পরামর্শ নেব, সবগুলোই দরকার। কিন্তু আমরা যদি নিজেদের লাইফস্টাইলটাকে না ঠিক করি তাহলে কিন্তু গিয়ে আমাদের যে ইভলিউশনটা, আমরা কিন্তু রং ওয়েতে চলে যাচ্ছি, আমাদের ইভলিউশনটা রং ইভলিউশন। এই গাট ফিলিং বলি, ব্রেন ফিলিং বলি, গাট ফিলিং বলি, এই গাট আর ব্রেনের ভীষণ ভালো বন্ধুত্ব, এদের প্রচন্ড ভালো বন্ধুত্ব। একজন বিগড়ে গেলে আর একজন বিগড়ে যায়, একজন খুব ভালো থাকলে আর একজন ভালো থাকে। এইখানটা আমরা একটু জেনে নিই, আমাদের বডিতে যত পার্সেন্টেজ সেল আছে তার থেকে অনেক বেশি আছে আমাদের হেলদি ব্যাকটেরিয়া বডির মধ্যে বাস করছে, এবং আমরা তাদের শুধু জায়গা দিয়েছি বাস করার জন্য আমাদের ইন্টেস্টাইনে। তার মধ্যে 90% ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনে আছে, বাকি আমাদের মুখ টু রেকটাম অবধি প্রত্যেকটা জায়গায় ব্যাকটেরিয়া বাস করছে। এই ব্যাকটেরিয়াগুলো কি করছে, প্রতি মুহূর্তে আমাদের উপকার করে চলেছে। এরা হচ্ছে হোস্ট, আমাদের বডির মধ্যে হোস্ট। এইবার যখন কোনো খারাপ ব্যাকটেরিয়া আসছে তাদের সাথেও এরা কিন্তু প্রচণ্ডভাবে লড়াই করছে। কিন্তু এটা তো আর বলিউডের সিনেমা না, যদি বেশি জিনিস এটা থেকে আমরা দেখতে পাই। E600 হচ্ছে ফ্লেভার এনহান্সারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তাহলে 600 to 699 অবধি যে কটা নাম্বার আমরা কোনো খাবারে দেখবো তার মানে জানবো তার মধ্যে এমন কিছু আছে যেটা আমাদের ওই খাবারটার ফুড ফ্লেভারটাকে এনহ্যান্স করছে। নেক্সট আমরা এই পোর্শনটা দেখে নেব। এখন আমরা দেখি মোটামুটি 10টা বাচ্চার মধ্যে 2টো বাচ্চা, এখন ম্যাম বললেন যে বাচ্চা না, বড়দের মধ্যেও কিন্তু ADHD বিহেভিয়ারাল চেঞ্জেসগুলো দেখা যাচ্ছে। এত কেন এটা বাড়ছে? এবার আমি যে এখন এই যে চার্টটা দেখাচ্ছি, এটার মানেই যে এটা থেকে এটা হয় 100% ঠিক সেটা না, বাট চান্সেস আর দেয়ার। এটা কিন্তু স্টিমুলেট করছে, এগুলো সবই স্টাডি থেকে নেওয়া হয়েছে। ফার্স্টে দেখে নেব কালার অ্যাডিটিভস, মানে এই যে চার্টটা আছে এর মধ্যে কালার কোন কোন অ্যাডিটিভসগুলো আমাদের এই ADHD আর হাইপার অ্যাক্টিভিটির জন্য কারণ হয়ে দাঁড়াচ্ছে। বাচ্চারা দেখবেন খুব বেশি নিজে একটা স্যার যেরকম বললেন একটা বাউন্ডারি, একটা ডেডলাইন সেট করে নিয়েছি যে এই পোর্শনটা আমি খাবো বা এই পার্টিকুলার গ্যাপে আমি খাবো এতদিন পর, এরকম ভাবে সেট করুন লাইফে, তাহলে প্রিজারভেটিভ আর নিজের লাইফ দুটোই ব্যালেন্স থাকবে। থ্যাংক ইউ। আমি জাস্ট কয়েকটা মানে আম খাই আমরা, বর্ষাকালেও খাই আমরা, শরৎকালেও খাই। আমের বিভিন্ন জিনিসপত্র একদম সেন্ট টেস্ট পুরো আম, সেগুলো কোথা থেকে আসে? সেগুলো কিন্তু এই ফ্লেভার এনহ্যান্সার দিয়ে বানানো হচ্ছে। অ্যান্টিঅক্সিডেন্ট নামটা শুনে মনে হচ্ছে ভীষণ হেলদি কিছু জিনিস, কিন্তু এক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে খাবারের মধ্যে যে ড্যামেজটা হয় সেটাকে কন্ট্রোল করার জন্য খাবারে অ্যান্টিঅক্সিডেন্টটা ব্যবহার করা হচ্ছে। হাই ইন্টেন্সিটি লো ক্যালোরি সুইটনার্স, এইটার সম্পর্কে আমরা সবাই জানি, স্পেশালি আমাদের বাড়িতে যারা সুগার বা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু এই ধরনের প্রোডাক্ট আমরা ইউজ করে থাকি। ইমালসিফায়ার মেনলি খাবারের স্টেবিলিটি বা খাবারের টেক্সচার মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। অ্যাসিডুল্যান্ট হচ্ছে এমন একটা কম্পোনেন্ট যেটা খাবারের অ্যাসিডিটি, খাবারটা কতটা সাওয়ার হবে বা খাবারটা কতটা মিষ্টির দিকে হবে সেটা কিন্তু এটা দিয়ে আইডেন্টিফাই করা হয়। অ্যান্টি কেকিং এজেন্ট মিনস